गुड आफ्टरनून। चलो आज के আমরা মরুভূমি এবং মরুভূমিতে থাকা কিছু উদ্ভিদ ও প্রাণীদের কথা জানব। তো মরুভূমি নামটা তোমরা শুনেছো অনেকেই, আমাদের দেশেও একটা মরুভূমি আছে। কি নাম বলো তো? থর মরুভূমি। তো এই মরুভূমি, তাহলে আজকে আমরা আলোচনা করছি মরু অঞ্চলের জীবন সম্পর্কে। মরু অঞ্চলের জীবন। তো মরুভূমি কি জিনিস, তোমরা অনেকেই মরুভূমির নামটার সঙ্গে পরিচিত, শুনেছ যে মরুভূমি, আমাদের দেশের মরুভূমি, যে মরুভূমিটি আছে তার নাম থর মরুভূমি। তো মরুভূমিতে কি কি থাকে? সমুদ্রে যেমন শুধু জল আর জল, মরুভূমিতে ওরকমই শুধু বালি আর বালি। মরুভূমিতে যত দূর তাকাবে শুধু বালি, আর এখানকার তাপমাত্রা অত্যন্ত রুক্ষ প্রকৃতির। মরুভূমিতে বৃষ্টি এক প্রকার হয় না বললেই চলে। 20 মানে বছরে 20 সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত হয়। আর এই মরুভূমির তাপমাত্রা খুব হেরফের করে। দিনের বেলায় প্রচণ্ড গরম, আবার রাত্রিবেলায় প্রচণ্ড ঠান্ডা। মরুভূমিতে সূর্য কিরণ যেটা পড়ে তার 90% প্রতিফলিত হয়ে যায়, যার ফলে কি হয়, রাত্রি নামার সঙ্গে সঙ্গে খুব ঠান্ডা পড়ে যায়। তো মরুভূমিতে আবার কি হয়, মাঝে মাঝেই যখন ঝড় ওঠে, এখানে বালির ঝড় ওঠে। তো মরুভূমির জীবন খুবই কষ্টকর, কিন্তু এখানকার যে জীব, তারা ওই পরিবেশের সঙ্গে ঠিকঠাক অভিযোজিত হয়ে মানিয়ে নিয়েছে। এখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদ। তো আজকে আমরা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীদের সম্পর্কে জানব এবং মরুভূমির কিছু নাম জানব, মরুভূমিগুলো কোথায় অবস্থিত, এগুলো নিয়ে জানার চেষ্টা করি। তো চলো আজকে একটা মরুভূমিতে যাওয়া যাক, একটা মরুভূমির জীব সম্প্রদায় নিয়ে আলোচনা করি। চলো দেখা যাক। তো এই মরুভূমির বালির ভেতরে লুকিয়ে রয়েছে অপার বিস্ময়, যেখানে বৃষ্টি নেই, জল নেই, আছে শুধু ভয়াবহ উত্তাপ কিংবা ঠান্ডা। এরকম কষ্টকর পরিবেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জীবজগতের অপার ভাণ্ডার। আমরা গরমে একটু কষ্ট পেলেই কি করি? পাখা চালাই, এসি চালাই, কিংবা ঠান্ডার সময় কাঁথা বা লেপ চাপা দিই। কিন্তু শত কষ্ট সত্ত্বেও মরুভূমির জীবজগৎ মরুভূমি ছেড়ে বেরিয়ে আসতে চায় না। নানান মরুভূমিতে নানা রকমের জীবের উপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় যে মরুভূমিগুলো আছে, সেখানকার জীব সম্প্রদায়ও বৈচিত্র্যপূর্ণ। আর এই বালির মধ্যেও বা এই অত্যধিক গরম পরিবেশের মধ্যেও মাঝে মাঝে অবাক হয়ে যায় যে কিছু কিছু জায়গায় হঠাৎ দেখা যায় একটা ছোট্ট জলাশয় আছে, তার চারিদিকে গাছপালা এবং সেখানে প্রাণের স্পন্দন। বিভিন্ন প্রাণীরা সেখানে ঘোরাফেরা করছে। এরকম এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে কিছু জলাশয় এবং তাকে ঘিরে থাকা কিছু গাছপালা ও প্রাণীরা। এরকম জায়গাকে বলা হয় মরুদ্যান। মরুভূমিতে মাঝে মাঝে মরুদ্যান দেখা যায়। তো চলো আমরা একটা মরুভূমির জীবন নিয়ে সরাসরি একটা মরুভূমিতে যাই। Wind whips over a barren wasteland, vast nothingness as far as the eye can see, or so it may seem. Creatures peek out of burrows, scurry across the sand, and soar through the sky, revealing a landscape not দেখো শুধু বালি আর বালি।
শুধু শুকনো জায়গা, একেবারে রুক্ষ জায়গা। মরুভূমিতে চলাচলের একটা উল্লেখযোগ্য জীব হলো ক্যামেল, উট। তো এই মরুভূমিকে আমরা 4 ভাগে ভাগ করি। মরুভূমিকে 4 ভাগে ভাগ করা যায়: সাব ট্রপিক্যাল, সেমি অ্যারিড, কোস্টাল আর পোলার। তো আমাদের এই মরুভূমিগুলো দেখো, আমাদের নিরক্ষরেখার উপর কোনো মরুভূমি নেই। মরুভূমিগুলো আছে নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে কর্কট ক্রান্তি রেখা এবং দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণে মকর ক্রান্তি রেখার উপর আমরা মরুভূমিগুলোকে দেখতে পাই, বা তার উপরে দুই দিকে দেখা যায়, কিন্তু নিরক্ষরেখার উপর কোনো মরুভূমি নেই। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে, তোমরা ভূগোলে পড়েছ যে উত্তর পূর্ব দিক থেকে আর দক্ষিণ পূর্ব দিক থেকে, উত্তর পূর্ব দিক থেকে বাণিজ্য বায়ু আর দক্ষিণ পূর্ব দিক থেকে বাণিজ্য বায়ু এসে নিরক্ষরেখায় মিলিত হয়, যার ফলে এই অঞ্চলটিতে বৃষ্টির পরিমাণ বেশি। তাহলে বৃষ্টি যেখানে হবে স্বভাবতই সেখানে মরুভূমি থাকার কথা নয়। এই জন্য নিরক্ষরেখায় যেহেতু বৃষ্টিপাত বেশি হয়, তাই এখানে মরুভূমি নেই। মরুভূমিগুলো আছে নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে। দেখো, মরুভূমির বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী। ক্যাকটাস, মরুভূমির উল্লেখযোগ্য একটা উদ্ভিদ হলো ক্যাকটাস, মরুশেয়াল। এরকম রুক্ষ পরিবেশেও প্রাণের স্পন্দন দেখা যায়। ধুধু প্রান্তর, শুকনো জায়গা। এই গাছটার নাম হচ্ছে সাগুয়ারো গাছ। পরে এটা নিয়ে তোমাদের ডিটেলসে পড়া আছে, তোমাদের সিলেবাসে কয়েকটা মরু প্রাণী এবং উদ্ভিদ নিয়ে পড়া আছে। দেখো, মরুভূমিতেও কেমন সুন্দর ফুল ফুটে আছে। বিস্তীর্ণ এলাকা, শুধুই বালি আর বালি, বালির সমুদ্র মনে হচ্ছে যেন। যতদূর তাকাবে শুধুই বালি। দেখো, এখানে একটা জলাশয় দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখলাম মরুভূমিতে কি শুধুই বালি আর বালি, চারিদিকে বালি, শুষ্ক রুক্ষ প্রান্তর, কিন্তু সেখানেও প্রাণের স্পন্দন রয়েছে। তাহলে আমরা চলো তোমাদের বইয়ে থাকা বিভিন্ন উদ্ভিদগুলো নিয়ে আলোচনা করা যাক। মরুভূমির সবচেয়ে যেটা প্রধান বৈশিষ্ট্য, যে সব মরুভূমিতেই পাওয়া যায় এরকম একটা উদ্ভিদ হচ্ছে ক্যাকটাস। তো তার আগে বলে নিই যে মরুভূমিতে যে উদ্ভিদগুলো থাকে, এখানে দু ধরনের উদ্ভিদ থাকে। এক ধরনের উদ্ভিদ আছে যারা শুষ্কতাকে এড়িয়ে চলার জন্য তাড়াতাড়ি বাড়ে, মরে যাওয়ার আগে এই ধরনের গাছে ফুল ফোটে ও বীজ উৎপন্ন হয়। এই বীজগুলো অনুকূল পরিবেশ না পাওয়া পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে। আরেক ধরনের উদ্ভিদ থাকে যারা শুষ্কতাকে প্রতিরোধ করতে থাকে। তাহলে শুষ্কতার সঙ্গে লড়াই করে এরা বেঁচে থাকে। এদের কাণ্ডটি হয় রসালো, অল্প জলেই এরা বেঁচে থাকে অনেক বছর। দীর্ঘদিন নিজের শরীরে জল সঞ্চয় করেও রাখতে পারে। এদের মূল ও কাণ্ড হয় খুব বড় আর মোটা। পাতার বদলে এদের কাঁটা থাকে। এরকম কাঁটাগুলোকে বলা হয় পত্রকণ্টক। দেখো, এই ক্যাকটাসটার গায়েও কাঁটা আছে। আবার দেখো, এখানে আরেকটা নিচে যে ফুলযুক্ত ক্যাকটাস, এরও কাঁটা আছে। এই কাঁটাগুলো হচ্ছে প্রকৃতপক্ষে এদের পাতাগুলোকে কাঁটায় রূপান্তরিত করে নিয়েছে দুটো সুবিধার জন্য। এক হচ্ছে বাষ্পমোচন রোধ করে, যার ফলে এর শরীর থেকে জল বেরিয়ে যেতে পারে না,
তাহলে এই কাঁটাগুলো থাকার ফলে কি হয়েছে, দুটো সুবিধা এর, জল এটা দিয়ে বেরোতে পারছে না, আর আত্মরক্ষায় সাহায্য করে। মরু প্রাণীরা যাতে খুব সহজে এদেরকে আক্রমণ করতে না পারে বা এদেরকে খেয়ে ফেলতে না পারে, এই জন্য কাঁটাগুলো এদের আত্মরক্ষায় সাহায্য করে। আবার এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের মূলগুলো মাটির অনেক গভীরে চলে যায়, সেখানে জলের খোঁজে মাটির অনেক নিচ পর্যন্ত মূলগুলো যেতে থাকে। আবার কিছু কিছু গাছ আছে যে একটু বৃষ্টি হলেই মাটি ফুঁড়ে কিছু গাছ উপরে ওঠে, কিন্তু এরা বেশি দিন বাঁচে না, অল্প দিনের আয়ুতেই সেই গাছগুলোতে ফুল ফল হয় এবং সেই গাছগুলো আবার মরে যায়। আবার কিছু গাছ আছে যারা জল ছাড়াই দীর্ঘদিন বাঁচে। তো মরুভূমিতে বিচিত্র ধরনের উদ্ভিদ আছে, তার একটা উল্লেখযোগ্য হলো এই ক্যাকটাস। আরও নানা ধরনের ক্যাকটাস মরুভূমিতে পাওয়া যায়। তো এই ক্যাকটাসগুলোর দেখো সবারই কাঁটা আছে। ক্যাকটাসের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এরা এদের পাতাগুলোকে কাঁটায় রূপান্তরিত করে নিয়েছে। সব দেশের মরুভূমিতেই এই কাঁটাওয়ালা ক্যাকটাস দেখতে পাওয়া যায়। এদের সবুজ রঙের কাণ্ড, এদের এই যে কাণ্ডটা সবুজ রঙের, এবং সবুজ রঙের কেন হয়েছে, যেহেতু এদের পাতাগুলোকে এরা কাঁটায় রূপান্তরিত করে নিয়েছে, তাহলে কাণ্ড সবুজ হয়েছে পাতার কাজটা করার জন্য, অর্থাৎ সালোক সংশ্লেষ যাতে এখানে সম্পন্ন হতে পারে, এই জন্য কাণ্ড হয় গাঢ় সবুজ রঙের। এরপরে দেখা যাক আর কি গাছ দেখতে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার নাম জসুয়া গাছ। প্রায় 15 থেকে 40 ফুট লম্বা হয় এই গাছ, এবং এরা 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই গাছে হলুদ এবং সবুজ ফুল ধরে, ঘন্টার মতো দেখতে, তবে গন্ধটা খুব একটা ভালো নয়। ফুলগুলো আবার সবুজ ও খয়েরিও হতে পারে। এদের মূলটাও একটু অন্য রকমের হয় দেখতে। এক ধরনের মূল থাকে এদের, যা জল সঞ্চয় করে রাখার জন্য স্ফীত হয়ে কন্দ তৈরি করে। আরেক ধরনের মূল আছে যারা ওই জলের খোঁজে বালির অনেক গভীরে চলে যায়। এদেরও পাতাগুলোতে কাঁটা থাকে। এখানকার যে মানুষরা থাকে, এই মরুভূমিতে থাকা মানুষেরা এই গাছের ছালকে থালা বাটি হিসাবে ব্যবহার করে। তাহলে এটা মরুভূমির একটা খুব উল্লেখযোগ্য গাছ, যে গাছটা মরু জীবনে যে সমস্ত ওখানকার লোকেরা মরুভূমিতে বসবাস করছে, তারা এই গাছের ছালকে ব্যবহার করে থালা ও বাটি হিসেবে। তাহলে গাছটার নাম হলো কি, জসুয়া গাছ। মনে রাখবে 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। চলো এরপরে কি গাছ আছে দেখা যাক। এই গাছটার নাম হচ্ছে সাগুয়ারো। এরা প্রায় 50 ফুট উঁচু হয়। এরাও ওই জসুয়া গাছের মতো 200 বছর পর্যন্ত বেঁচে থাকে। পাতার বদলে কাঁটা ভর্তি। তাহলে কাঁটা যেহেতু আছে, তাহলে পত্ররন্ধ্রের সংখ্যাও কম। এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রায় 6 থেকে 8 টন জল শরীরে জমিয়ে রাখতে পারে। তাহলে এদের শরীরে 6 থেকে 8 টন জল এরা জমা করে রাখতে পারে। জল সংগ্রহ করে তাহলে কোথা থেকে? বৃষ্টি যখন হয়, এই বৃষ্টি থেকে এরা জল সংগ্রহ করে। সাগুয়ারও সেজে ওঠে রাতে, হলুদ ফুলে ভরে ওঠে এদের সারা শরীর। আলো ফোটার সঙ্গে সঙ্গে ফুলগুলি কিন্তু চুপসে যায়। মরু অভিযাত্রীরা জল তেষ্টা মেটাতে এই গাছ ব্যবহার করে। অর্থাৎ এই গাছে যেহেতু জল জমা করা আছে, তাই যারা মরুভূমিতে ঘুরতে যায় বা অভিযাত্রী দল যখন এখান দিয়ে অতিক্রম করে, তখন এই গাছ থেকে জল সংগ্রহ করে তেষ্টা মেটায়। গাছের বেরিয়ে থাকা কাণ্ডকে কেটে জল বার করে খায় এরা।
এর ফল ব্যবহার হয় জ্যাম তৈরিতে। এই যে তোমরা জ্যাম খাও, এই জ্যাম তৈরিতে এই সাগুয়ারো গাছের ফল ব্যবহৃত হয়। এছাড়া এই গাছের আরো কয়েকটি ব্যবহার আছে, এদের দড়ি তৈরি করতে, দড়ি অর্থাৎ রশি, রশি বা দড়ি তৈরি করতে কাজে লাগে। বাড়ি বানানোর কাজেও এই গাছকে ব্যবহার করা হয়। তাহলে গাছটার নাম হলো সাগুয়ারো গাছ, খুব উপকারী গাছ। বিশেষ বৈশিষ্ট্য, 6 থেকে 8 টন জল ধরে রাখতে পারে নিজের শরীরে। এটাও সাগুয়ারো গাছ। এই কাণ্ডকে কেটে ফেললেই জল পাওয়া যায়। এই গাছটা মরুভূমির আরেকটা উল্লেখযোগ্য গাছ, যার নাম হচ্ছে মেসকুইট গাছ। এই গাছে দেখো কিন্তু পাতা আছে। আগে যে গাছগুলো দেখলাম তাদের পাতা ছিল না, পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়েছিল। মেসকুইট গাছে কিন্তু পাতা আছে। নিজের শরীরে এরা জল ধরে রাখতেও পারে না, তাহলে বেঁচে থাকে কি করে? এদের পাতাও আছে অথচ কাঁটা নেই, জলও ধরে রাখতে পারে না ওই সাগুয়ারো গাছের মতো, তাহলে কি করে বেঁচে আছে মরুভূমিতে? এদের মূল মাটির অনেক গভীরের শিলাস্তর পর্যন্ত মূলকে পাঠিয়ে দেয় এবং সেখানকার জলস্তর থেকে জল সংগ্রহ করে এরা দিব্যি বেঁচে থাকে। তাহলে এদের মূল খুব সুগঠিত, অনেক নিচ পর্যন্ত মূলকে নিয়ে যায়, যেখানে শিলাস্তরে কাছে যেখানে জল স্তর আছে সেখান থেকে জল নিয়ে আসে। তবে এরা বালিয়াড়ির কাছে জন্মায়। তাহলে বালিয়াড়ির কাছে জন্মায়, যার ফলে এরা মরুভূমির ওই বালিয়াড়িকেও রক্ষা করে এই মেসকুইট গাছ। তাহলে আমরা মরুভূমির কয়েকটা গাছ সম্পর্কে জানলাম। আরেকবার গাছগুলোর নামগুলো দেখে নাও। প্রথমে জানলাম মরুভূমির উল্লেখযোগ্য, সব মরুভূমিতে পাওয়া যায় এরকম একটা উদ্ভিদ, ক্যাকটাস। তারপরে দেখলাম জশুয়া গাছ। জশুয়া গাছের বিশেষ বৈশিষ্ট্য, 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, 40 ফুট পর্যন্ত লম্বা হয়। তারপরে দেখলাম সাগুয়ারো গাছ, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, 6 থেকে 8 টন জল ধরে রাখতে পারে। আর পরে যেটা দেখলাম সেটা হচ্ছে মেসকুইট গাছ। এদের মূল খুব সুগঠিত, এরা মরুভূমির বালিয়াড়িকে রক্ষা করে। এরপর চলো দেখা যাক মরুভূমিতে থাকা বিভিন্ন প্রাণীদেরকে। এটা তো সবাই জানো, সবাই উট দেখেছো, আমাদের দিকেও দেখবে মাঝে মাঝে উট নিয়ে আসে কিছু লোক। উটকে কি বলা হয়? মরুভূমির জাহাজ, তাই তো? মরুভূমিতে চলাচলের একটা উপায় হচ্ছে এই উটের পিঠে চেপে চলাচল করা। বেশ বড় প্রাণী। 2 ধরনের উট হয়, এক কুঁজ বিশিষ্ট, এদেরকে অ্যারাবিয়ান উট বলে, আর 2 কুঁজ বিশিষ্ট, যাদেরকে ব্যাকট্রিয়ান উট বলে। তো আমরা সাধারণত এই এক কুঁজ বিশিষ্ট উটটাকে দেখেছি, আমাদের দিকে মাঝে মাঝে দেখবে লোক নিয়ে আসে, গ্রামে গ্রামে ঘুরতে আসে ওরা। তো উটকে বলা হয় মরুভূমির জাহাজ, মরুভূমিতে যাতায়াতের প্রধান ভরসা। এরা খুব কষ্ট করতে পারে। পিঠের কুঁজটা কিন্তু জল সঞ্চয়ের থলি নয়। অনেকেই বলে যে উট তার কুঁজে জল সঞ্চয় করে রাখে, এটা কিন্তু ঠিক নয়। এটা জল সঞ্চয়ের থলি নয়, এটা হলো চর্বি সঞ্চয় করে রাখা শরীরের একটা অংশ। এখানে চর্বি জমা করা আছে। তাহলে উটের এই কুঁজে জল জমা থাকে না, এখানে থাকে চর্বি। এই চর্বি থেকে উট শক্তি জোগাড় করে। উট প্রায় 7 দিন পর্যন্ত না খেয়েও থাকতে পারে। উটের হাঁটুর কাছে আর পেটের নিচে মোটা চামড়ার আস্তরণ আছে, যা বালিতে বসতে সাহায্য করে। এদের এই পেটের দিকের চামড়াটা আর এই হাঁটুর চামড়া খুব পুরু হয়, যার ফলে এরা কি হয়, বালিতে যখন বসে তখন ওই বালি তো খুব গরম, তাহলে গরম বালিতে বসলেও
এদের শরীর রক্ষা পায়। মরুভূমিতে মাঝে মাঝেই ঝড় হয়, মরু ঝড় হয়, বালিতে বালিতে চারিদিক অন্ধকার হয়ে যায়, শুধু বালি উঠতে থাকে। তো উটের নাকে যে ফুটো আছে সেই ফুটোকে এরা কিন্তু ইচ্ছে মতো বন্ধ করতেও খুলতে পারে, নতুবা নাক দিয়ে এদের বালি ঢুকে যেতে পারে। তাহলে নাকের ফুটোকে এরা ইচ্ছে মতো খুলতে ও বন্ধ করতে পারে। আর চোখের পাতা স্বচ্ছ, যার ফলে মরুঝড় হলেও এদের অসুবিধা হয় না, চোখের পাতাটা স্বচ্ছ থাকার জন্য এরা দেখতে পায়। চোখের উপরে ভুরু ছোট মোটা ঝোপের মতো, এই যে চোখের উপরে যে ভ্রুটা থাকে সেটা ছোট মোটা এবং ঝোপের মতো, যার ফলে চোখে এসে ওই মরুঝড়ের সময় যে বালি ওড়ে সেই বালি ঢুকতে পারে না। উটের ঠোঁট এবং জিভ শক্ত পেশি দিয়ে তৈরি, যাতে কাঁটা ঝোপ খেয়ে বেঁচে থাকতে পারে। মরুভূমিতে তো বেশিরভাগ গাছেরই কাঁটা আছে, তাহলে সেখান থেকে যেহেতু খাবার সংগ্রহ করে, তাই এদের ঠোঁট এবং জিভ খুব শক্ত হয়। এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রায় 25 গ্যালনের মতো জল একসঙ্গে পান করতে পারে। মানে এরা যখন জল পান করে তখন একসঙ্গে 25 গ্যালন মতো জল পান করে নেবে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে ঘর্মগ্রন্থির সংখ্যা অনেক কম, যাতে শরীর থেকে বেশি জল বেরিয়ে না যায়, তাই এদের মূত্রও খুব ঘন হয়। তাহলে উটের মূত্র ঘন হওয়ার কারণ ওই শরীর থেকে মূত্রের মাধ্যমে যাতে বেশি জল বেরিয়ে না যায়, তার জন্য মূত্রটাকে এরা ঘন মূত্র ত্যাগ করে। এদের পা অনেকটা চওড়া আর পায়ের পাতা বেশ পুরু। তাহলে উটের কিছু বৈশিষ্ট্য আমরা জানলাম। তো এখানে দেখলাম আমরা এক কুচ বিশিষ্ট উট, যাকে বলা হয় এরাবিয়ান। আরেকটা আছে 2 কুচ বিশিষ্ট, চলো দেখা যাক এটা কেমন দেখতে। এই হচ্ছে 2 কুচ বিশিষ্ট একটা ক্যামেল। এদেরকে বলা হয় ব্যাকট্রিয়ান। তাহলে এই কুঁচগুলোতে কি থাকে? জল থাকে না, কিন্তু এখানে থাকে চর্বি। এই দেখো এখানে দুটো আছে, 2 কুচ বিশিষ্ট দুটো উট, যাদেরকে ব্যাকটেরিয়ান উট বলা হয়। এই প্রাণীটা কি? এটা হচ্ছে মরুভূমির একটা গিরগিটি। এরা খুব একটা লম্বা নয়, তবে একটু চওড়া গোছের। এরা দিনের বেলায় বালির মধ্যে ঢুকে থাকে আর সন্ধ্যের দিকে বেরিয়ে আসে খাবারের খোঁজে। যখন বালির ওপর দিয়ে ছুটে যায় মনে হয় যেন বালির উপর দিয়ে সাঁতার কাটছে, খুব দ্রুত বালির উপর দিয়ে এরা ছুটে যায়। এদের চওড়া লেজে চর্বি সঞ্চয় করা থাকে, লেজের মধ্যে এদের চর্বি সঞ্চয় করা থাকে। চোখের পাতা স্বচ্ছ চামড়া দিয়ে ঢাকা, আর এরা পোকামাকড় খেয়েই বেঁচে থাকে। তাহলে মরুভূমির গিরগিটি, এদের বৈশিষ্ট্য মনে রাখবে যে এদের লেজে চর্বি সঞ্চয় করা থাকে, চোখের পাতা স্বচ্ছ চামড়া দিয়ে ঢাকা থাকে, আর খাদ্যাভ্যাস হচ্ছে পোকামাকড় খায়। এরপর দেখা যাক একটা সাপ, এটাকে বলা হয় রেটেল স্নেক। মরুভূমির একটা উল্লেখযোগ্য সাপ রেটেল স্নেক, এবং সবচেয়ে বিষাক্ত সাপও বটে। এদের লেজের কাছে ফাঁপা ঝুমুরের মতো ঝুমঝুমি বা রেটেল দেখা যায়, তাই এর নাম হয়েছে রেটেল স্নেক। এরা খুব ভালো সাঁতারও কাটতে পারে। যত বয়স হতে থাকে ততই এদের ওই ঝুমঝুমিটি বড় হতে থাকে। এদের শরীরে ঠান্ডা রক্ত থাকে, যেটা সাপের বৈশিষ্ট্যই বটে। শরীরে শুকনো আঁশ রয়েছে। এই সাপদের জিভ খুব সক্রিয়। এছাড়াও রয়েছে দুটো ফাঁপা বিষ দাঁত। এরা মাংসাশী প্রাণী। রাতের বেলা বার হয়, শিকারের ওপর বিষ ঢেলে দেয়, তখন মাংসটা নরম হয়ে যায়, তারপর খায়।
তবে এদেরও শত্রু আছে। ঈগল হচ্ছে এদের শত্রু। ঈগল কিন্তু রেটেল স্নেককে খাদ্য হিসাবে খুব পছন্দ করে। এর ঝুমঝুমিটা দেখা যায়, এর লেজের কাছে একটা ঝুমঝুমি, এই যে এদের লেজের কাছে একটা, এই যে এখানটা, এটা হচ্ছে ওর ঝুমঝুমিটা। এই ঝুমঝুমি বা একে বলা হয় রেটেল। যত বয়স বাড়তে থাকবে ততই এই ঝুমঝুমিটা বাড়তে থাকে, এটা থেকে আওয়াজ বার হয়। এরা সত্যি খাদ্যকে বা শিকারকে আকর্ষণ করার জন্য ঝুমঝুমিটা নাড়াতে থাকে, যার ফলে খুব সুন্দর আওয়াজ হয়। তাহলে এই আওয়াজ শুনে অন্য প্রাণীরা যখন এর কাছে আসে তখন তাকে শিকার করে রেটেল স্নেক। খুব বিষাক্ত সাপ। তবে ওই যে যতই বিষাক্ত, শত্রুরও শত্রু থাকে। তাহলে ঈগল হচ্ছে এর প্রধান শত্রু। ঈগল খুব পছন্দ করে রেটেল স্নেককে। তাহলে রেটেল বা ঝুমঝুমি থাকার জন্যই এর নাম হয়েছে রেটেল স্নেক। আরেকটা প্রাণী দেখো, চলো এটাকে একটু বড় করে দেখি। এই যে এর নাম হচ্ছে জারবিল। ছোট্ট ইঁদুরের মতো প্রাণী, বালি খুঁড়ে বালির ভেতরে থাকে, রাতের বেলা বার হয়। তাহলে বালির ভেতরে গর্ত করে থাকে। দিনে যেহেতু পরিবেশ খুব গরম, দিনের বেলা এরা বাইরে বার হয় না, রাত্রিবেলায় শিকার ধরার জন্য বাইরে বেরোয়। এরা ক্যাঙ্গারুর মতো লাফাতেও পারে, তাই এদের ক্যাঙ্গারু ইঁদুরও বলা হয়। এরা কোনো রকম জল পান না করেই সারা জীবন থাকতে পারে, অর্থাৎ কখনো এরা জল পান করে না, জল পান না করেই সারা জীবন থাকতে পারে। এদের লম্বা লেজ থাকে, এদের বেশ লম্বা লেজ। তাহলে এদের লম্বা লেজ আছে, বিশেষ বৈশিষ্ট্য, জল পান না করেও থাকতে পারে, সাদা থেকে খয়েরি রঙের হয়, তবে শত্রুর চোখে ধুলো দেওয়ার জন্য বালির মতো রঙও ধারণ করতে পারে, অর্থাৎ রং পাল্টাতে পারে। যখন শত্রু আক্রমণ করে তখন ওই যে বালির মতো রং ধারণ করে নেয়, তাহলে শত্রুর দৃষ্টি এড়িয়ে চলতে পারে। এদের কান খুব সক্রিয়। এরা সাধারণত ঘাস, বীজ, ছোট শস্য, ফল, ছোট ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, আর ওই খাবার থেকেই জল সংগ্রহ করে। অর্থাৎ যে খাবারগুলো খায় সেই খাবারের মধ্যে থাকা জল দিয়েই এরা প্রয়োজনীয় জল সংগ্রহ করে নেয়। এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা বালির নিচে খাবারকে জমা করেও রাখতে পারে, মানে জমা করে রাখার স্বভাব আছে এদের। তাহলে যদি কখনো বেশি পোকামাকড় বা বেশি খাবার পেয়ে যায়, কোনো শস্য, ফল, ঘাসের বীজ, তখন এরা গর্তের মধ্যে সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য। তাহলে আমরা মরুভূমির কয়েকটা প্রাণী নিয়ে জানলাম। প্রথমে কি জেনেছি? প্রথমেই দেখেছি মরুভূমির জাহাজ বা উট, এক কুচ বিশিষ্ট উট। উটের বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, এক জায়গায় লিখবে, উটের বৈশিষ্ট্যগুলো এক জায়গায় লিখে রাখবে। দু রকম উট, কোনটার কি নাম, মরুভূমির গিরগিটির বৈশিষ্ট্য, রেটেল স্নেকের বৈশিষ্ট্য, জারবিল। এগুলো তোমাদের সিলেবাসে আছে। এগুলো ছাড়াও আরও কিছু প্রাণী মরুভূমিতে পাওয়া যায়। চলো তাদের কয়েকটা ছবি দেখে নিই। এটা হচ্ছে একটা কি হরিণ, এটাও একটা হরিণ। বাস্টার্ড মরুভূমিতে পাওয়া যায় একটা পাখি, এটাও একটা বাস্টার্ডের ছবি। এটা তো সবাই চেনা, একে মরুভূমিতে থাকে, রাজস্থানে খুব পাওয়া যায়। এটাও নিত্যরত একটু ময়ূর, এটাও মরুভূমির পাখি। দেখো ক্যাকটাসের উপরও তো কাঁটার মধ্যেও বসে আছে।
মরুভূমির উল্লেখযোগ্য পাখি শকুন, এছাড়াও মরুভূমিতে পাওয়া যায় শেয়াল, হায়না, বিভিন্ন ধরনের ছোট ছোট ইঁদুরের মতো প্রাণী। এরপরে যেটা তোমাদেরকে প্রথমেই বলছিলাম মরুদ্যান, দেখো এখানে একটা মরুভূমির মাঝে মরুদ্যান আছে, অর্থাৎ মরুভূমির মাঝে হঠাৎই একটু জলাশয় দেখা যায় এবং সেই জলাশয়ের চারিদিকে আবার গাছপালাও আছে, এরকম জায়গাকেই বলা হয় মরুদ্যান। এখানে কি হয় যে মরুভূমির নিচে যে শিলাস্তর আছে, সেই শিলাস্তরে অনেক সময় ফাটল ধরে যায়, তো সেই ফাটল দিয়ে জল বাইরে বেরিয়ে আসে, যার ফলে এই মরুদ্যানগুলো তৈরি হয়। এই হলো একটা মরুদ্যান। দেখো এখানে আরেকটা মরুদ্যান দেখাচ্ছে, এখানে জল আছে, চারপাশে গাছপালা। তাহলে আমরা এখানে আরেকটি মরুদ্যান আছে, দেখো খুব সুন্দর জল, চারিদিকে বালি আর বালি, অথচ মাঝখানে একটু জায়গায় জল আছে। এইখানে দেখো যেটা প্রথমেই আলোচনা করছিলাম যে আমাদের এই নিরক্ষরেখার উপর, এই যে মাঝখানে নিরক্ষরেখার উপর কোনো মরুভূমি নেই, মরুভূমিগুলো আছে নিরক্ষরেখা থেকে উত্তরে এবং দক্ষিণে। এইখানে আছে বেশ কতগুলো মরুভূমির নাম, যেমন আমাদের থর মরুভূমি, রাজস্থানে আছে থর মরুভূমি, এখানে আছে গোবি মরুভূমি, তারপরে এখানে আছে সাহারা মরুভূমি, এটা খুব উল্লেখযোগ্য একটা মরুভূমি। সাহারা মরুভূমির নাম তোমরা অনেকেই এটা শুনেছো সবাই, যে না সবচেয়ে বড় একটা মরুভূমি। আর এই সাহারা মরুভূমির আবহাওয়া হচ্ছে গরম, আমাদের থর মরুভূমির আবহাওয়া হচ্ছে গরম। এই যে গোবি বলে একটা মরুভূমি আছে, এই যে গোবি মরুভূমি, এইটা হচ্ছে একটা ঠান্ডা মরুভূমি। তোমাদের এখানে একটা প্রশ্ন পড়ে যে কোন মরুভূমির প্রকৃতি ঠান্ডা? গোবি মরুভূমি খুবই ঠান্ডা হয়। আর কোন মরুভূমিতে কি কি প্রাণী পাওয়া যায় সেইগুলো একটু মনে রাখবে। যেমন আমাদের থর মরুভূমিতে পাওয়া যায় কাঁটাওয়ালা লেজ বিশিষ্ট গিরগিটি, উট, সাপ, শকুন, শেয়াল, এগুলো আমাদের থর মরুভূমিতে পাওয়া যায়। সাহারা মরুভূমিতে পাওয়া যায় এরকম